ভুলটা ছিল সেই রাতে ওই মানুষ খেকো জঙ্গলে যাওয়াটাই। ওই ডোবার কাছে যাওয়াটাই কি সেই রাতের সবচেয়ে বড় ভুল ছিল, নাকি মাংস ধুতে যাওয়া অত রাতে ঠিক হয়নি? আচ্ছা, ওই নারী বা কে ছিল? থাক সেসব কথা, বরং জানা যাক ঠিক কি হয়েছিল সেদিন রাতে। আর জানতে হলে শুনতে থাকুন আজকের গল্পটা মন দিয়ে। এবং গল্পের শেষে থাকবে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতার নাম ঘোষণা হবে পরের গল্পে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, বাগদি ডোবার জঙ্গলে। জঙ্গলটা ঠিক তেমন যেমনটা আমরা ছবিতে দেখি, কোনো স্বপ্নের ঠিকানা। সবুজ ঘন আর অদ্ভুত রকমের শান্ত, শহরের কোলাহল থেকে অনেক দূরে। এই গভীর জঙ্গলের ভেতর ঢুকে পড়েছিল চারজন বন্ধু: রোহিত, সুজয়, বিকাশ আর সৌরভ। সৌরভ উচ্ছ্বসিত সুরে বলল, এই তো লাইভ, মোবাইলে নেটওয়ার্ক নেই, কোনো ঝামেলা নেই, একদম পারফেক্ট। বিকাশ হালকা ক্লান্ত কিন্তু খুশির মেজাজে বলল, আর বলিস না, শহরে থেকে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, এখানে এসে মনে হচ্ছে আবার নতুন করে মানুষ হলাম। চারিদিকে উঁচু উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে পড়ে থাকা সূর্যের আলো, সব মিলিয়ে জায়গাটা যেন পিকনিকের জন্যই বানানো। রোহিত চুপচাপ চারপাশটা ভালো করে দেখে নিল। রোহিত কৌতূহলীভাবে বলল, জায়গাটা কিন্তু দারুণ বল। একদম ভিতরের দিকে মনে হচ্ছে কোথাও জলাশয় আছে। একটা শুনতে পাচ্ছিস আওয়াজ? পাতার আড়াল থেকে ভেজা মাটির গন্ধ আসছে। গাছের ফাঁক দিয়ে একটা সরু পথ আরো গভীরে ঢুকে গেছে। সুজয় হালকা রহস্যময় ভঙ্গিতে মজা করে বলল, এই জঙ্গলটা কিন্তু ফেমাস। লোকাল লোকেরা বলে ভিতরের দিকে একটা ডোবা আছে, নামটা যেন কি, হ্যাঁ, বাগদি ডোবা। রোহিত হেসে উড়িয়ে দিয়ে বলল, আরে দূর, লোকাল কুসংস্কার, জঙ্গল মানেই গল্প বানাবে। সৌরভ ঠাট্টা করে বলল, ভূত প্রেত যদি থাকতো তাহলে এতদিনে ইউটিউবে ব্লগ বেরিয়ে যেত। যেমন ওই দেখিসনি, কি যেন, হ্যাঁ, বেগুন কোদর নিয়ে আছে। চারজনেই হেসে উঠল। তাঁবু খাটানো শেষ হলো। ব্যাগ থেকে বেরোলো খাবার, পানীয় আর মদের বোতল। বিকাশ গম্ভীর একটা শ্বাস নিয়ে বলল, ভাবতেই ভালো লাগছে রে, কতদিন পর এরকম একটা খোলা জায়গায় আসা হলো। সূর্য ধীরে ধীরে গাছের আড়ালে ঢুকে পড়ছে। আলোটা নরম হচ্ছে, ছায়াগুলো লম্বা হয়ে আসছে। কিন্তু তখনও কেউ খেয়াল করেনি এই জঙ্গলের নীরবতা অস্বাভাবিক রকমের গভীর। পাখির ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই, শুধু পাতার ফাঁকে ফাঁকে হালকা বাতাস। আর দূর কোথাও থেকে ভেসে আসা জলের খুব ক্ষীণ অস্পষ্ট শব্দ, যেন জঙ্গলটা শুধু অপেক্ষা করছে কিছুর জন্য। তাঁবু খাটানো শেষ হতেই চারজনেই একটু হাঁপ ছেড়ে বাঁচল। জঙ্গলের মাটিতে পা রাখলে যেন নরম একটা অনুভূতি হচ্ছে। সেই অনুভূতিটা যেন ওদের মনেও ছড়িয়ে পড়েছে। শহরের নিয়ম, সময়, দায়িত্ব সব কিছু এই জঙ্গলের বাইরে পড়ে রইল। সৌরভ হাসতে হাসতে বলল, হ্যাঁ, বলতো এরকম জায়গায় আর কতজনই বা আসতে পারে? কাজ, চাপ, লোকজন সব থেকে একদম দূরে। সুজয় হালকা হেসে বলল, হ্যাঁ রে, কিন্তু বেশি ভেতরে যাস না। জঙ্গল মানেই যে সবসময় সেফ তা তো নয়। রোহিত আত্মবিশ্বাসী সুরে বলল, আরে বাবা, তুই আবার শুরু করলি? দু একদিন এরকম নির্জনের মধ্যে থাকলে এমন প্যারানইয়া চলে যাবে। রোহিতের গলায় কোনো দ্বিধা নেই। সে এই জঙ্গলটাকে শুধু একটা জায়গা হিসাবেই দেখছে। কোনো ইতিহাস নেই, কোনো স্মৃতি নেই, কিন্তু জঙ্গল সবাইকে একইভাবে দেখে না। বিকাশ ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বলে উঠল, খাবারটা আগে সেট করি, তারপর একটু ঘোরা যাবে। ব্যাগ থেকে বেরোলো মশলা, প্যাকেট করা মাংস, পানীয়ের বোতল আর একটা পুরনো রেডিও।
রেডিওটা চালু করতেই হালকা ঝিরঝির শব্দ। কোনো স্টেশন ধরছে না। সৌরভ হেসে বলল, দেখ, এমন জায়গায় এফএমও ভয় পায়, সিগন্যাল নেই কোনো। রেডিওটা বন্ধ করা হলো। নীরবতা আবার ফিরে এলো, আরো ঘন, আরো গভীর। সুজয় চারপাশে তাকিয়ে বলল, খেয়াল করেছিস এখানে পাখির ডাকটা কম? না না, একদমই নেই। রোহিত হালকা বিরক্তিভাবে বলল, আরে এখন বিকেল, পাখিরা হয়তো অন্যদিকে আছে। আর পাখির ডাকের সাথে কি সম্পর্ক শুনি? কথাটা যুক্তিসম্মত, তবুও জঙ্গলে পাখি থাকবে না, এতটাও কি যুক্তিসম্মত? বিকাশ দূরের দিকে তাকিয়ে বলল, ওই যে ওদিকে মাটি একটু ভেজা ভেজা লাগছে। গাছের ফাঁক দিয়ে একটা সরু আধো ঢাকা পথ আরো ভেতরের দিকে চলে গেছে। সেই দিক থেকেই আসছে ভেজা মাটির গন্ধ। সৌরভ মজা করে বলল, কিরে, ওদিকেই আছে নাকি তোদের সো কল্ড ভূত মহাশয়? সুজয় হালকা সাবধান হয়ে বলল, দেখ, হতেও পারে, লোকাল লোকেরা যেটা বলে সেটা হয়তো ঠিক। রোহিত হেসে বলল, আরে থাম তো, ডোবা মানেই কি ভূত? হ্যাঁ মানছি জায়গাটা হন্টেড টাইপের, তাই বলে ভূত? সিরিয়াসলি? কেউ আর কিছু বলল না। বিষয়টা যেন কথার মাঝেই চাপা পড়ে গেল, কিন্তু জঙ্গলটা একই রহস্যময় হাসি হাসতে লাগলো। সূর্য আরো নিচে নেমে এসেছে। পাতার ফাঁক দিয়ে আলো পড়ছে, কখনো সোনালি, কখনো গাঢ় ছায়ায় ঢাকা। হাওয়া হঠাৎ একটু ঠান্ডা লাগতে লাগলো। বিকাশ হালকা কাঁপা গলায় নিজেকে বুঝিয়ে বলল, বিকেল হলেই জঙ্গলে এমন হয়, এটাই তো স্বাভাবিক। হয়তো তাই, অথবা জঙ্গলটা ধীরে ধীরে নিজের আসল রূপে ফিরছে। সে দেখাতে চলেছে এমন কিছু, যাই চারজন যুবকের কল্পনারও অতীত। সুজয় বলল, আজ রাতে কিন্তু আগুন জ্বালাতে হবে ভাই। সৌরভ উদাসীনভাবে বলল, কেন রে, ভয় পাচ্ছিস নাকি? সুজয় হালকা হাসি দিয়ে বলল, না, তবে সাবধান থাকাটা ভয় না। চারজনেই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের কাজে। কেউ আগুনের জায়গা ঠিক করছে, কেউ খাবারের প্রস্তুতি নিচ্ছে, আর এই ফাঁকে জঙ্গলটা নিজেকে আরো ভয়ানক রূপে সাজিয়ে তুলছে। রাত নামতে দেরি করল না। জঙ্গলে সূর্য ডোবা মানেই অন্ধকারটা হঠাৎ করে নেমে আসে। আগুন জ্বালানো হয়েছে তাঁবুর সামনে, শিখাগুলো দুলছে, কিন্তু আশেপাশের অন্ধকার একটুও কমছে না তাতে। সৌরভ হালকা উচ্ছ্বসিত হয়ে বলল, এই আগুনটাই একটা আলাদা ভাইব দিচ্ছে ভাই, একদম সিনেমার মতো ফিল। আগুনের আলোয় চারজনের ছায়া লম্বা হয়ে গাছের গায়ে নাচছে, কিন্তু সেই ছায়াগুলো কখনো কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে, যা তাদের চোখেই পড়ল না। সুজয় আগুনের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, খেয়াল করেছিস এখানে এত কিছুর মধ্যেও যেন শব্দের কত অভাব? রোহিত খাবার উল্টাতে উল্টাতে বলল, মানে? আগুন জ্বলছে, পাতা নড়ছে, তবু একটা সাইলেন্স আছে। বিকাশ চারপাশটা তাকিয়ে বলল, হ্যাঁ রে, এখন আমারও একটু অড লাগছে। এই অনুভূতিটা ঠিক বোঝানো যায় না। শব্দ আছে, কিন্তু জীবনের শব্দ নেই। হঠাৎ সৌরভ চমকে উঠে বলল, এই, ওটা কি? সবাই একসাথে তাকায়। সৌরভ যেদিকে আঙুল তুলেছে, আগুনের আলো ছাড়িয়ে অন্ধকারের মধ্যে কিছু একটা পড়ে আছে। রোহিত বিরক্তি মেশানো সাহস দেখিয়ে বলল, কি আর হবে, কাঠ পাথর জঙ্গলে এইসবই তো থাকবে। রোহিত এগিয়ে যায়। আলোটা একটু কাছে নিয়ে যেতেই রোহিত হঠাৎ থেমে যায়। তারপর বলে, এটা তো একটা শিয়াল মরা, শরীরে কোনো রক্ত নেই, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা। বিকাশ অস্বস্তি লুকাতে না পেরে বলে, জঙ্গলেই তো এমন হয়, কত বন্য জন্তু আছে বলতো। সুজয় বলে, হয়, কিন্তু চোখ এমন থাকে না, শরীর এরকম রক্তহীন হয় না। কেউ আর কিছু বলে না। আগুনের দিকে
ফিরে যায় সবাই। কথা না বলাটাই এই মুহূর্তে সবচেয়ে সহজ। খাওয়া শেষ হয়, মদের বোতল হালকা হতে থাকে, হাসি আবার ফিরে আসে, কিন্তু আগের মতো জোরে নয়। সৌরভ নেশার ঘোরে হাসতে হাসতে বলে, দেখলি, ভূত প্রেত কিছুই নেই। ভাবলাম সালা অ্যাটলিস্ট একটা পেতনি পাবো। আর কতদিন যে সিঙ্গেল থাকবো কে জানে। আর ঠিক তখনই দূর থেকে এক অজানা আওয়াজ শোনা গেল। বিকাশ বলল, শুনলি? রোহিত থামিয়ে বলল, আরে থাম থাম, আশেপাশে কোনো বন্য পশু নেই তো রে আবার? আওয়াজটা আবার আসে, এইবার একটু স্পষ্ট। সুজয় নিম্ন সুরে বলল, কানে কি খোল জমেছে তোর? নাকি মদের ঘোরে কোনটা হাসি আর কোনটা পশুর আওয়াজ গুলিয়ে ফেলেছিস? কেউ স্বীকার করে না, কিন্তু চারজনেই জানে এই শব্দ কোনো পশুর কণ্ঠ থেকে আসছে না। সৌরভ জোর করে হাসে এবং বলে, আরে ছাড় ছাড়, আরে চল ভাই গান চালাই, এসব মাথা থেকে সব বেরিয়ে যাবে সব। রেডিও আবার চালু হয়, ঝিরঝির ঝিরঝির। হঠাৎ 1 সেকেন্ডের জন্য রেডিও থেকে অস্পষ্ট ফিসফিস শব্দ বেরিয়ে এলো। রোহিত তৎক্ষণাৎ বন্ধ করে দেয় আর বলে, ফালতু নয়েজ। কেউ কথা বলে না। আগুনটা ধীরে ধীরে নিভে আসছে আর অন্ধকারটা আরো কাছে। তারা জানতো না এই জঙ্গল এখন আর শুধু দেখছে না, শুনছেও। রাত এখন গভীর হয়েছে, আগুন প্রায় নিভে এসেছে। কেবল কয়েকটা লালচে অঙ্গার মাটির ওপর জ্বলছে। চারপাশের অন্ধকারটা এখন আর দূরে নেই, তাঁবুর একদম গা ঘেঁষে তারা দাঁড়িয়ে আছে। সৌরভ বলে উঠল, এই আগুনটা আবার ধরাতে হবে, না হলে আবার ঠান্ডা লাগবে। বিকাশ ক্লান্ত সুরে বলল, কাঠ আর নেই, যা ছিল সব পুড়িয়ে দিয়েছি তো। চারপাশে তাকিয়ে দেখে বিকাশ, ভাঙা ডাল, ভেজা পাতা, কিছুই ঠিকভাবে ধরবে না। রোহিত হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল, আরে মাংসটা তো ধোয়া হয়নি ঠিক করে, আগে মনে করাবি তো, তখন আলো ছিল। সুজয় সতর্ক হয়ে বলল, মানে এখনো মাংস ধুসনি? আরে কাটানোর সময় তো কেটেই প্যাক করে দিয়েছিল, তারপরে আর তো ধোয়া হয়নি। ওই অবস্থায় তো আর খাওয়া যায় না। সুজয় ধীরে সাবধান করে বলল, এখন এই রাতে তুই মাংস ধুবি কোথায়? আর যা জল আছে ওটা তো আমাদেরই কম পড়বে। রোহিত হেসে উড়িয়ে দিয়ে বলল, আর কি, ওই যে আছে তোদের ভূতের ডোবা, কি যেন, হ্যাঁ, বাগদি ডোবা, ওখানে যাব। 1 সেকেন্ডের জন্য চারপাশটা আরো চুপ হয়ে যায়। বিকাশ গলায় দ্বিধা নিয়ে বলল, লোকালরা কিন্তু ওই ডোবার কথা ভালোভাবে বলে না ভাই, দরকার নেই মাংস খাবার। সৌরভ ঠাট্টা করে মদের ঘোরে বলে, আরে আবার তোদের সেই বাগদি ডোবা? ভাই তুই যা রে, আর পেতনি দেখলে আমার নাম্বারটাও দিয়ে আসিস। রোহিত একটু চ্যালেঞ্জের সুরে বলল, ভাই ঠিকই তো, ডোবা তো জলই, ভূত হতে পারে কি বল? কথাগুলো হালকা, কিন্তু সিদ্ধান্তটা ভীষণ ভারী। সুজয় একটা শেষ চেষ্টা করে বলল, ভাই দরকার হলে কাল ভোরে ধুয়ে কাল খাওয়া দাওয়া করব। আজ যা আছে খেয়ে শুয়ে পড়বো প্লিজ। আরে যাবো আর আসবো, কিচ্ছু হবে না। এই কিচ্ছু হবে না, এই কথাটাই সবচেয়ে বেশিবার বলা হয় ভুল করার আগে। রোহিত টর্চ হাতে নেয়, মাংসের প্যাকেটটা ধরে, জঙ্গলের ভেতরের সেই সরু পথে পা বাড়ায়। সৌরভ পিছন থেকে বলে ওঠে, বেশি ভেতরে কিন্তু যাস না ভাই। রোহিতের কণ্ঠ একটু দূর থেকে ভেসে আসে। ভয় পাস না। রোহিত যত ভেতরে যায়, পাতার ঘনত্ব তত বাড়ে। মাটিটা এখানে ভেজা, প্রতিটা পায়ের চাপেই হালকা চপ চপ শব্দ হয়। হঠাৎ জলের ছলছল আওয়াজ কানে আসে। রোহিত নিজের মনে বলে ওঠে, ওই তো, ওই তো ডোবাটা। গাছের আড়াল সরে যেতেই
চোখে পড়ে বাগদি ডোবা। স্থির জল, কোনো ঢেউ নেই, কোনো ময়লা নোংরা নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত গাছের মাঝেও জলে একটিও পাতা পড়ে নেই। নাকি কেউ তার আসার খবর জেনে আগেই পরিষ্কার করে রেখেছে। জলটা যেন আয়নার মতো। রোহিত নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। রোহিত হালকা বিরক্তিভাবে বলে, এত গল্প বানায় কেন লোকজন, বুঝি না। কত সুন্দর একটা ডোবা, আহা কি মনোরম। ডোবাও এত পরিষ্কার হয় তা তো জানতামই না। সে হাঁটু গেড়ে বসে, প্যাকেট খুলে জলের ভেতর হাত ঢোকায়। জলটা অস্বাভাবিক ঠান্ডা। রোহিত ফিসফিস করে বলে, বাপরে কি ঠান্ডা। আর ঠিক তখনই ডোবার জল হালকা নড়ে ওঠে, ঠিক যেন কেউ হাজারটা নাক দিয়ে নিঃশ্বাস ফেলছে। রোহিত প্রথমে ভাবল হয়তো বাতাস। রোহিত নিজেকে বুঝিয়ে বলে, জল তো নড়বেই, আমিও কি যে আজব সব ভাবি। সে আবার ডোবায় হাত ঢোকায়, মাংসটা ধোয়ার চেষ্টা করে, কিন্তু জলের ভেতর কিছু একটা হালকা করে তার আঙুল ছুঁয়ে যায়। রোহিত চমকে দ্রুত হাত তুলে নেয়। কি ছিল ওটা? রোহিত চারপাশে তাকায়। জঙ্গলটা এখানে আর আগের মতো নেই। গাছগুলো যেন আরো কাছে চলে এসেছে, অন্ধকারটা আরো ঘন। ডোবার জল আবার স্থির, একদম নিস্তব্ধ, যেন কিছুই হয়নি। রোহিত হালকা বিরক্ত ভরে নিজেকে শক্ত করে বলে, কিছু না, ভ্রম যত সব। সে আবার ঝুঁকে পড়ে, এইবার দ্রুত। ঠিক তখনই ডোবার অপর প্রান্তে কিছু একটা চোখে পড়ে। রোহিত ফিসফিস করে বলে, কে 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 ওখানে? জলের ওপারে আবঝা অন্ধকারে একটা অবয়ব বসে আছে। মাথাটা একটু নিচু, চুলগুলো ভেজা, মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না। রোহিতের শ্বাস ভারী হয়ে আসে। এই কে 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 তুমি? কোনো উত্তর নেই, শুধু ডোবার জল হালকা করে কাঁপে। রোহিত টর্চটা তুলে নেয়। আলোটা অপর প্রান্তে গিয়ে পড়ে। মুখটা দেখা যায়, চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা। সে যেন এক ভয়ঙ্কর হাসি দিয়ে রেখেছে। রোহিত কাঁপা গলায় বলে, কে 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 ওখানে? উত্তর দিচ্ছ না কেন? চোখ দুটো সোজা রোহিতের দিকেই তাকিয়ে, এক পলকও নড়ছে না। এই দৃষ্টিতে রাগ নেই, হুমকি নেই, শুধু বহুদিনের এক পৈশাচিক ক্ষুধা। রোহিত এক পা পিছিয়ে যায়। ঠিক তখনই ডোবার ওপার থেকে ক্ষীণ হাসির শব্দ ভেসে আসে। অবয়বটা ধীরে ধীরে জলের ভেতর নেমে যায়। রোহিত হাঁপাতে থাকে। ডোবা আবার ফাঁকা, কিছুই নেই কোনো দিকে। কিন্তু রোহিত জানে সে একা নয়, কারোর উপস্থিতি সে স্পষ্ট বুঝতে পারে। রোহিত দৌড়াতে থাকে এবার। সুজয়, বিকাশ, সৌরভ। সে দৌড়ায়, পাতা, ডাল, কাঁটা কিছুই খেয়াল করে না। শুধু একটাই অনুভূতি, পিছনে কেউ আছে। তাঁবুর সামনে বাকিরা বসে আছে। তাকে দৌড়ে ফিরতে দেখে সুজয় উদ্বিগ্ন হয়ে বলল, কি রে, কি হলো ভাই? কি হলো ভাই বল? রোহিত হাঁপাতে হাঁপাতে বলে, ও ও ওই ডোবায় ওখানে কেউ ছিল ভাই, ওখানে কেউ ছিল। সৌরভ খিল্লি উড়িয়ে বলল, কেউ বলতে সুন্দরী কেউ নাকি? বিকাশ রোহিতের মুখ দেখে থমকে যায় আর বলে, ভাই, তোর মুখটা এমন কেন? ঠিক কি দেখেছিস বলতো? রোহিত কিছু বলে না। তার চোখ এখনো ডোবার দিকেই আটকে, কারণ সে জানতো
ডোবার কাছে দেখা জিনিসটা কখনোই সাধারণ কিছু না। রোহিতের কথা কেউ পুরো বিশ্বাস করেনি। এই জঙ্গলে এই রাতে ভয়ের গল্প বিশ্বাস করা সহজ, কিন্তু ভয়ের সত্য মেনে নেওয়া নয়। আগুন প্রায় নিভে গেছে, এখন শুধু অন্ধকার। সৌরভ হালকা অস্বস্তি ঢাকতে বলল, ভাই, মদের ঘোরে চোখে ভুল দেখেছিস। এই ঘন জঙ্গলে কত কি আছে, কি দেখতে কি দেখেছিস? রোহিত কাঁপা গলায় জোর দিয়ে বলল, না 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 না, আমি দেখেছি। ও কোনো মানুষ হতে পারেই না, কিন্তু দেখতে মানুষের মতোই। কোনো ভুল না, কোনো ভুল না, বিশ্বাস কর আমায় প্লিজ। রোহিতের চোখে এখন আর মদের ঝিলিক নেই, আছে শুধুই আতঙ্ক। আজ রাতে আর কেউ কোথাও যাবে না, সবাই তাঁবুর ভেতর থাকবো। চারজন আলাদা আলাদা তাঁবুতে ঢোকে না, একসাথেই থাকে। ভয় ভাগ করলে কম হয়, এই বিশ্বাসে। রাত বাড়ে, জঙ্গলের শব্দ আবার ফিরে আসে, কিন্তু এবার এগুলো চেনা শব্দ নয়। শুনতে পাচ্ছিস? আরে বাবা, হয়তো হরিণ বা অন্য কোনো পশু। হাঁটার শব্দটা তাঁবুর চারপাশে ঘোরে আর থামে, আবার শুরু হয়। রোহিত চোখ বন্ধ করে বলে, সে এসে গেছে, আমার পিছু নিয়ে এসে গেছে। হঠাৎ তাঁবুর কাপড়ে হালকা টান পড়ে। সুজয় উঠে বসে বলে, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাসের শব্দ খুব কাছে। তারপর নিঃশ্বাসটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন সৌরভ বলে, দেখলি, কিছুই না, হয়তো আমার নাম্বার নিতে এসেছিল। কিন্তু এই হাসির মূল্য তারা এখনো বুঝতে পারে না। কেউ ঘুমাতে পারে না সেই রাতে। চোখ বন্ধ করলেই যেন জঙ্গলের নীরবতা তাদের গিলে ফেলতে আসে। শুধু সৌরভ একমাত্র যার ভয়ের লেশ মাত্র নেই। হঠাৎ চিৎকার, বিকাশ চিৎকার করে বলে, রোহিত! সবাই তাকায়, রোহিত নেই। সুজয় বলে, এইমাত্র তো এখানেই ছিল। তাঁবুর ফ্ল্যাপটা খোলা, ভেতরে কাদা লেগে আছে, ভেজা পায়ের ছাপ, যা ডোবার দিকে চলে গেছে। এবার সৌরভের গলা শুকিয়ে আসে, আর সে বলে, কিন্তু ও শুধু শুধু কেন যাবে ভাই? কারণ সে তো আর একা যায়নি, তাকে নিয়ে গেছে ক্ষুধা নিবারণের জন্য। সবাই একসাথে দৌড়ে ডোবার দিকে যায়। ডোবার ধারে রোহিত দাঁড়িয়ে, চোখ ফাঁকা, যেন কারোর ইশারায় চলছে। রোহিত জলের দিকে তাকিয়ে বলছে, ও ডাকছে, আমায় যেতে হবে, আমায় ছেড়ে দে, ও থাকতে পারছে না। আর ঠিক তখনই ডোবার জল হঠাৎ তোলপাড় করে একটা হাত জলের ভেতর থেকে উপরে উঠে আসে। কালো পচা একটা হাত। রোহিত শেষবারের মতো বলে ওঠে, চলো চলো, আমি তৈরি। বলার সাথে সাথেই জল ছিটকে ওঠে আর তাকে টেনে নেয়। তারপর আবার সেই পরিচিত নীরবতা। সুজয়, বিকাশ, সৌরভ দূর থেকে সব দেখে। কেউ এগোতে পারে না। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে আবার তাঁবুতেই ফিরে যায়। বিকাশ ভেঙে পড়ে বলে, ওকে বাঁচাতে পারলাম না আমরা। ছি, ধিৎকার নিজেকে। সুজয় কাঁপা স্বরে বলে, ওকে বাঁচাতে গেলে আমাদের কি সেই আত্মা ছেড়ে দিতে ভাবছিস? আমি বারবার বলেছিলাম যাস না। ডোবার জল আবার শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু এটা তো ছিল সবে শুরু। বাগদি ডোবার প্রেতের যে একটাই সন্তুষ্টি হয়নি, তার ক্ষুধা যে অসম্ভব রকমের। রোহিতের পরে জঙ্গলটা যেন আরো চুপ করে যায়। এমন চুপ যেখানে কান পাতলে নিজের হৃদস্পন্দনও বড্ড জোরে শোনা যায়। সৌরভ হাঁপাতে হাঁপাতে বলে,
আমরা এখান থেকে বেরোবো, তাই তো? কিন্তু কিভাবে, কিছু ভাবলি? সুজয় বলল, হ্যাঁ, কিন্তু ভোর হওয়ার আগেই। কেউ আর ডোবার দিকে ফিরে তাকায় না, কিন্তু ডোবা তাকিয়ে থাকে তাদেরই দিকে। তারা তিনজন ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে এগোয়। টর্চের আলো কাঁপে এবং তাদের ছায়াগুলো বিকৃত দেখায়। বিকাশ হঠাৎ থেমে যায়। এই, আমরা কোন পথে যাচ্ছি? সুজয় দৃঢ় গলায় বলে, চল, থামিস না। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ। ভাই, সুজয় চমকে উঠে বলে, রোহিত। আলো ঘোরে পিছনে, কিন্তু কেউ নেই। সৌরভ ভাঙা গলায় বলে, এটা আমাদের মাথার ভেতর ঢুকে গেছে, তাই হয়তো। ঠিক তখনই বিকাশ পিছিয়ে পড়ে। বিকাশ চিৎকার করে ওঠে, আমার পা, আমার পা কিছুতে ধরেছে, বাঁচা আমায়। মাটির ভেতর থেকে ভেজা কালো আঙুল ধীরে ধীরে টেনে নিচ্ছে বিকাশকে। এই দৃশ্য দেখে প্যান্ট ভিজে যায় সৌরভের। সুজয় হাত বাড়িয়ে বলে, ভাই, আমার হাতটা ধর, আমার হাতটা ধর ভাই। মাটি নড়ে ওঠে। এক মুহূর্ত তারা দুজন মিলে টেনেও 1 ইঞ্চি বিকাশকে বাইরে বের করতে পারে না। তারপর নীরবতা। বিকাশ নেই, শুধু কাদার ওপর তার টর্চটা পড়ে আছে। সৌরভ পাগলের মতো চিৎকার করে বলে, না না, এটা হতে পারে না, হতে পারে না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। সৌরভ দৌড়ায় ভুল দিকে। সে বিভ্রান্তের মতো ডোবার দিকেই দৌড় দেয়। সুজয় চিৎকার করে বলে, ভাই থাম, থাম ভাই থাম। কিন্তু কেই বা শোনে কার কথা? ওই যে কথায় আছে না, যেই দিকেতে বাঘের ভয়, সেই দিকেতেই সন্ধ্যা হয়। দৌড়তে দৌড়তে সৌরভ এসে পড়ে সেই ডোবার সামনে। সে দেখে বিকাশ, রোহিত সবাই সেখানেই রয়েছে। সৌরভ চিৎকার করে বলে, আমি দেখতে পাচ্ছি, ওরা সবাই এখানেই আছে। আমরা বেঁচে গেছি ভাই, আমরা বেঁচে গেছি। এই জঙ্গলে আসা কোনো প্রাণী আজ অব্দি বেঁচে ফেরেনি। তুই কি ভাবলি তুই বেঁচে যাবি? না না না, আমার যে অনেক ক্ষুধা। আয় 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 বলছি। এই বলে প্রেত তাকে টেনে নেয় ডোবার জলের ভিতর। সুজয় দৌড়ায়, থামে না। গাছ, কাঁটা, পাথর কিছুই টের পায় না সে। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ঢোকে। কখন ভোর হয়েছে বোঝাই যায়নি। জঙ্গল শেষ হয়। সুজয় হাঁপাতে হাঁপাতে কান্না ভরা কণ্ঠে বলে, বেঁচে গেলাম, কিন্তু আমি কাউকে বাঁচাতে পারলাম না। হয়তো তাদের শোনা উচিত ছিল আমার কথা। সে গ্রামে পৌঁছায়। লোকেরা জিজ্ঞেস করে তার বন্ধুদের কথা। সে উত্তর দেয় না। তাদের বাড়ির লোকেদের সব সে খুলে বলে। পুলিশ আসে, জেরা হয়। পরে তদন্ত টিম যায় সেই জঙ্গলে, কিন্তু তাদের কোনো ছাপও সেখানে দেখতে পাওয়া যায় না। অনেক দিন কেটে গেছে, কিন্তু সুজয় এখনো রাতে ডোবার শব্দ শোনে। কোনো জলাশয়ের পাশ দিয়ে গেলে সে দেখে দূরে কাউকে বসে থাকতে। সুজয় ধীরে ধীরে পাগল হতে লাগে এবং কখনো কখনো চিল্লিয়ে বলে, আমি যাব, আমায় ডাকছে সে, আমায় ডাকছে, আমার জন্য সে অপেক্ষা করছে। তার মাস 6 মধ্যেই সুজয় নিখোঁজ হয়। শুনছিলেন বাগদি ডোবার জঙ্গলে। তাহলে বলুন তো, সবার আগে কোন বন্ধুটি মারা যায়? আপনার উত্তরটি নিচে কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এক মুহূর্তেরও ভয় মিস না হয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে।